প্রচারণার শুরু না হলেও নানা কৌশলে মাঠে ডাকসু নির্বাচনের প্রার্থীরা সামাজিক মাধ্যমে হেনস্থার পাল্টাপাল্টি অভিযোগ ছাত্রদল শিবিরের আবাসিক ও খাবার সমস্যার সমাধান সহ বিভিন্ন প্রতিশ্রুতি। মিস ইনফরমেশন ডিসইনফরমেশন দিয়ে বিশ্ববিদ্যালয়ের গ্রুপগুলো যা করছে ইচ্ছা করলে তো সেই নোংরামি আমি করতে পারবো না। পডকাস্ট তৈরি করা, ভিডিও তৈরি করা এবং তার নানাভাবে ফ্রেমিং করা হচ্ছে। ছাত্রদল একজন প্রার্থী স্পষ্ট যে বিধিবিধান আছে, আচরণবিধি, তিনি সেটা লঙ্ঘন করেছেন। নির্বাচনের দিন ভোট কেন্দ্রে বিভিন্ন ধরনের বিশৃঙ্খলা তৈরি হওয়ার সম্ভাবনা আছে। ক্যাম্পাস থেকে প্রচারণার বিলবোর্ড দ্রুত সরিয়ে ফেলার নির্দেশ রিটার্নিং কর্মকর্তার, আচরণবিধি মেনে চলার আহ্বান। নির্বাচনী যেই আচরণবিধি তারা এটা মেনে চলবে আমরা আশা করি। দেখছিলেন প্রধান শিরোনাম। রাত 11টার সময়ের সঙ্গে আছি আমি সাইফুল রুদ্র। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। প্রচলিত নিয়মে ভোট হতে না দেওয়ার হুঁশিয়ারি ইসলামী আন্দোলনের, পিয়ারের দাবি তুলে নির্বাচন পেছাতে চেষ্টার অভিযোগ বিএনপির, শেখ হাসিনার বিচার হবেই বললেন মির্জা ফখরুল। বিজিবি ক্যাম্পের সামনে থেকে পাথর হুড়ি লুটে অবাক জনপ্রশাসন সচিব, সিসি ক্যামেরার আওতায় আসছে সিলেটের সাদা পাথর, মোতায়েন করা হবে টুরিস্ট পুলিশ ও আনসার। উদ্বোধনের পরদিনই অন্ধকারে মৌলানা ভাসানী সেতু, ৩০০ মিটার বৈদ্যুতিক তার চুরি, স্থানীয়দের ক্ষোভ, তদন্ত করে ব্যবস্থার আশ্বাস পুলিশের। ডাকসু নির্বাচনের প্রচারণা শুরু না হলেও ভিন্ন কৌশলে শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময় করেছেন প্রার্থীরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে পাল্টাপাল্টি অপপ্রচার অভিযোগ তুলেছে ছাত্রদল ও ছাত্র শিবির সমর্থিত প্যানেল। প্রার্থীদের আচরণবিধি মেনে চলার আহ্বান জানিয়েছেন চিফ রিটার্নিং কর্মকর্তা। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু ও হল সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরু না হলেও ক্যাম্পাসে বইছে নির্বাচনী হাওয়া। শুক্রবার ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ হলে জুমার নামাজ আদায় শেষে শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময় করেন জাতীয়তাবাদী ছাত্রদল সমর্থিত ভিপি পদপ্রার্থী আবিদুল ইসলাম খান। নামাজ শেষে গণমাধ্যমের মুখোমুখি হন তিনি। অভিযোগ করেন ছাত্রদলের প্রার্থীদের বিরুদ্ধে অনলাইনে প্রোপাগান্ডা চালানো হচ্ছে, যা ডাকসু নির্বাচনের পরিবেশকে নষ্ট করছে। মিস ইনফরমেশন ডিসইনফরমেশন দিয়ে বিশ্ববিদ্যালয়ের গ্রুপগুলো যা করছে ইচ্ছা করলে তো সেই নোংরামি আমি করতে পারবো না। এবং এই যে নোংরামি যা হচ্ছে এর এগেনস্টে যখন আমরা রিয়েল পোস্টগুলো দিচ্ছি সেগুলোকে সাথে সাথে ডিলিট করে দেওয়া হচ্ছে। বিজয় একাত্তর হলে নামাজ আদায় করেন ছাত্র শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের ভিপি পদপ্রার্থী সাদিক কায়েম ও জিএস পদপ্রার্থী SM ফরহাদ। পরে মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলনে তারা বলেন, ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্রার্থীদের বিরুদ্ধেও সাইবার বুলিং চলছে। ভিডিও তৈরি করে 50-এর অধিক ভিডিও তৈরি করছে, ব্যক্তি সার্টিফিকেট পডকাস্ট তৈরি করা, ভিডিও তৈরি করা এবং তার নানাভাবে ফ্রেমিং করা হচ্ছে। ফজলুল হক মুসলিম হলে জুমার নামাজ আদায় শেষে কুশল বিনিময় করেন বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদের জিএস পদপ্রার্থী আবু বাকের মজুমদার। পরে মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলন করে আচরণবিধি লঙ্ঘনের পরও ব্যবস্থা না নেয়ায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান ভিপি পদপ্রার্থী আব্দুল কাদের। ছাত্রদল একজন প্রার্থী তানদিবারি হামিম, তিনি হচ্ছে সুস্পষ্ট যে বিধিবিধান আছে, আচরণবিধি, তিনি সেটা লঙ্ঘন করেছেন। 30 জন মেম্বার নিয়ে তিনি সেখানে গেছেন, মুহুর্মুর করে তারা দিয়ে আতঙ্কিত পরিবেশ তৈরি করেছেন। বিকালে মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলন করেন স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্যের ভিপি পদপ্রার্থী ওমামা ফাতেমা। নির্বাচনের দিন বিশৃঙ্খলার আশঙ্কা প্রকাশ করেন তিনি। প্রশাসনের এই ধরনের উদাসীনতার কারণে নির্বাচনের দিন এখানে লাইন জ্যামিং থেকে শুরু করে ভোট কেন্দ্রে বিভিন্ন ধরনের বিশৃঙ্খলা তৈরি হওয়ার সম্ভাবনা আছে। শুক্রবার সকালে মনোনয়নপত্র বাতিলের বৈধতা চ্যালেঞ্জ করে আবেদন করেন বাদ পড়া প্রার্থীরা। এ সময় নির্বাচনে অংশগ্রহণকারীদের আচরণবিধি নিয়েও সতর্ক করেন চিফ রিটার্নিং অফিসার। নির্বাচনী যেই আচরণবিধি তারা এটা মেনে চলবে আমরা আশা করি। আপিলের পর পুনরায় যাচাই বাছাই করে বাদ পড়া প্রার্থীদের বিষয়ে সিদ্ধান্ত নেয়ার কথা জানান চিফ রিটার্নিং অফিসার। ক্যান্ডিডেট শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। গুমের জন্য দায়ী শেখ হাসিনা, তার বিচার এদেশের মাটিতেই হবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব। বলেন, গুম, খুন, নির্যাতন মানবতার বিরুদ্ধে অপরাধ, যার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড। এ সময় মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেন, নির্যাতিত পরিবারের কান্না থামাতে ব্যর্থ হয়েছে অন্তর্বর্তী সরকার। হয়ে যায়। আওয়ামী লীগ আমলে গুমের শিকার কেউ কেউ শেখ হাসিনার পতনের পর ফিরে এলেও এখনও হদিস মেলেনি অনেকের। তাদের কি অবস্থা জানে না পরিবার। 15 বছর ধরা চলা গুম খুনের শিকারদের খোঁজে প্লাকার্ড আর ছবি হাতে পরিবারের সদস্যরা। 15টা বছর হয়ে গেছে আমার বাবার, এখন পর্যন্ত আমি আমার বাবার কোনো খোঁজ পাইনি। আমি আমার সন্তানকে ফেরত চাই। আমি মরার আগে যেন আমার সন্তানের ডাক, মা
উনি মরতে পারে। শুক্রবার বিকেলে সংসদ ভবনের সামনে মায়ের ডাকের মানববন্ধন ও আলোকচিত্র প্রদর্শনীতে সহমর্মিতা জানাতে আসেন বিএনপি মহাসচিব। নিপীড়নের কথা স্মরণ করে আবেগ আপ্লুত হয়ে পড়েন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ইলিয়াস আলী গুম হয়ে যাওয়ার পরে তার বাসায় যখন গেলাম, তখন তার মেয়েটির বয়স মাত্র 6। তার মা বলছে যে আমার মেয়েটা এখনো ওই দরজার দিকে তাকিয়ে থাকে, যদি তার বাবা ফিরে আসে না। বলেন এখনো গুম খুনের শিকার পরিবারের কান্না থামাতে ব্যর্থ হয়েছে অন্তর্বর্তী সরকার। অন্তর্বর্তী যে সরকার, তারা সম্পূর্ণ ব্যর্থ হয়েছে এই গুম কমিশনকে পাবলিককে নিয়ে আসার, পাবলিক শুনানি করার। তারা ব্যর্থ হয়েছে এই শিশুগুলো, তাদের আত্মীয়দের, তার মায়েদের, তার ভাইদের যে কান্না, সেই কান্নাকে বন্ধ করার। এটার জন্য তাদেরকে অবশ্যই জবাবদিহি করতেই হবে। 15 বছর ধরে গুমের দায় শেখ হাসিনার দাবি করে বিএনপি মহাসচিব বলেন দেশের মাটিতেই তার বিচার হবে। হাসিনা এই হত্যাকাণ্ডগুলোর জন্য দায়ী, হাসিনা এই গুমের জন্য দায়ী। সুতরাং হাসিনার বিচার অবশ্যই হতে হবে, এই দেশের মাটিতে হতে হবে এবং তার সর্বোচ্চ শাস্তি হতে হবে। আপনারা কেউ নিরাশ হবেন না, জনগণের আন্দোলন কখনো ব্যর্থ হয় না, আজ পর্যন্ত হয়নি। এদিন সকালে জাতীয় প্রেস ক্লাবে চিকিৎসক পরিষদের আলোচনায় অংশ নিয়ে পিআর পদ্ধতিতে ভোটের দাবির সমালোচনা করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন। আপনাদের কর্মসূচির কারণে যদি আজকে কোনো কারণে এই দেশের নির্বাচন হবে কি হবে না, এটি নিয়ে মানুষের মধ্যে এক ধরনের আশঙ্কা জমে, তাহলে লাভবান হবে পলায়নকৃত স্বৈরাচার। এদিকে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী সামনে রেখে উত্তরখানে শাহ কবির মাজারে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন দলটির স্থায়ী কমিটির আরেক সদস্য ডক্টর আব্দুল মঈন খান। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। প্রচলিত পদ্ধতিতে নির্বাচন হতে দেয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন ইসলামী আন্দোলন। জনগণ পিআর পদ্ধতিতে নির্বাচন চায় কিনা তা জানতে সরকারকে গণভোটের আয়োজনের আহ্বান জানান দলটির আমির সৈয়দ রেজাউল করিম। আর দলের জ্যেষ্ঠ নায়েবে আমির সৈয়দ ফয়জুল করিম বিএনপির উদ্দেশ্যে বলেন, রাষ্ট্র ক্ষমতায় যেতে হলে দক্ষিণপন্থীদের ভোট নিয়েই যেতে হবে। 34তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুক্রবার দুপুরে রাজধানীর শাহবাগে সমাবেশ করে ইসলামী ছাত্র আন্দোলন। ব্যানার প্লাকার্ড হাতে সমাবেশে ঢল নামে নেতাকর্মীদের। সমাবেশে উপস্থিত হয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের জ্যেষ্ঠ নায়েবে আমির সৈয়দ ফয়জুল করিম বলেন, যদি কেউ ক্ষমতায় যেতে চায় তবে দক্ষিণপন্থীদের ভোট নিয়েই যেতে হবে। বিএনপি ভাইদেরকে বলবো, আপনারা যাদের ভোট নিয়ে এতদিন নির্বাচিত হয়েছেন, সেই ভোটগুলি দক্ষিণপন্থীদের ভোট ছিল, সেই ভোটগুলি ডানপন্থীদের ভোট ছিল, সেই ভোটগুলি মৌলবাদীদের ভোট ছিল। পিআর সিস্টেম নির্বাচন চাই, যাতে দ্বিতীয়বার ফ্যাসিস্ট এদেশে আর সৃষ্টি না হতে পারে। বিগত দিনের মতো প্রচলিত পদ্ধতিতে আর নির্বাচন হতে দেয়া হবে না বলে হুঁশিয়ারি দেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ রেজাউল করিম। এ সময় নির্বাচন পদ্ধতি নিয়ে গণভোট করার আহ্বান জানান তিনি। 15 বছরে যে পদ্ধতিতে নির্বাচন হয়েছে, এই নির্বাচনের মাধ্যমেই ফ্যাসিস্ট তৈরি হয়েছে, খুনি তৈরি হয়েছে, চাঁদাবাজ তৈরি হয়েছে, আমাদের দেশের টাকা বিদেশে পাচার হয়েছে। এই নির্বাচনের নির্বাচনে দেখতে চাই। আমরা পরিষ্কারভাবে বলছি, বাংলাদেশের জনগণের কাছে মতামতের জন্য পাঠিয়ে দেন, গণভোটের ব্যবস্থা করেন। সমাবেশে প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার, পিআর পদ্ধতিতে নির্বাচন সহ 7 দফা দাবি তুলে ধরেন সংগঠনটির নেতারা। অধিকাংশ দল পিআরের পক্ষে, একটা দল বিরোধিতা করে। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা। বিজিবি ক্যাম্পের সামনে থেকেই সিলেটের সাদা পাথর কিভাবে হরিলুট হলো এমন প্রশ্ন তুলেছেন জনপ্রশাসনের সিনিয়র সচিব মোহাম্মদ মুখলেসুর রহমান। সকালে ভোলাগঞ্জে পরিদর্শনে গিয়ে তিনি জানান, সিলেটের পর্যটন স্পটে ট্যুরিস্ট পুলিশ ও আনসার ক্যাম্প বসানোর পরিকল্পনা চলছে। পুরো সাদা পাথরকে সিসি ক্যামেরার আওতায় আনা হবে বলেও জানিয়েছেন সিলেটের জেলা প্রশাসক সারোয়ার আলম। 30 গজ দূরেই রয়েছে বিজিবি ক্যাম্প। এরপরও ভোলাগঞ্জের সাদা পাথর থেকে হরিরুট পাথর, যা দেখে অনেকটাই হতবাক প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারাও। বিজিবি এত কাছেই একটা ক্যাম্প আমি দেখতে পাচ্ছি, সুন্দর একটা এখানে বানানো আছে, তাদের সামনে এত বড় একটা ঘটনা ঘটলো দেখে যেটা মনে হচ্ছে ইটস মোর দ্যান লুট, এটা হরিলুট।
শুক্রবার সকালে সাদাপাথর পরিদর্শনে ভোলাগঞ্জে যান নতুন জেলা প্রশাসক সারোয়ার আলম। তার সঙ্গে ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মুখলেসুর রহমান। সাদাপাথর পর্যটন স্পটকে 24 ঘণ্টা সিসি ক্যামেরার আওতায় আনার পাশাপাশি টুরিস্ট পুলিশ ও আনসার ক্যাম্প স্থাপনের পরিকল্পনা চলছে বলে জানান তারা। টুরিস্ট পুলিশের একটা ক্যাম্প এখানে আমরা করার চিন্তা করতেছি। তারপরে আমাদের ব্যাটালিয়ন আনসার একটা ক্যাম্প এখানে করার চিন্তা করতেছি। অল্প সময়ের মধ্যে আমরা এটাকে পুরোটাকে আমরা একদম সার্ভিলেন্সের আওতায় নিয়ে আসবো। ক্যামেরা দিয়ে হোক বা জবই হোক এটা আমরা নিয়ে আসবো এবং আমাদের লোকজন থাকবে এখানে 24 ঘন্টা ডিউটি থাকবে। এটা প্রাকৃতিকভাবে যেটা আসলে এখানে সাজানো হয় সেটা তো আসলে মানুষের পক্ষে সম্ভব না। চেষ্টা করছি যে এই পাথরগুলিকে শুধু ফিরিয়ে এনে ওর সৌন্দর্য কিছু রাখা যায় কিনা। এদিকে সাদাপাথর পুনরায় আগের জায়গায় ফিরিয়ে দিতে সদ্য নিয়োগপ্রাপ্ত জেলা প্রশাসকের কাজের প্রশংসা করে স্বস্তি প্রকাশ করেন স্থানীয়রা। প্রশাসন ভাই আছে তার সাথে সতর্ক থাকে যাতে এখান থেকে একটা পাথর আর এদিক সেদিক না হোক। এই উদ্যোগ আসলে অনেক ভালো লাগতেছে আর এই সবকিছুর পরে পরিবেশও আগের চাইতে ভালো হইতেছে। এছাড়া সিলেটের সব পর্যটন কেন্দ্রের প্রকৃতি ও পরিবেশ রক্ষায় সর্বোচ্চ ব্যবস্থা নেওয়ার আশ্বাস সংশ্লিষ্টদের। অপু বণিক, সময় সংবাদ, সিলেট। উদ্বোধনের পরদিনই অন্ধকারে তিস্তা নদীর উপর নির্মিত মৌলানা ভাসানী সেতু চুরি হয়ে গেছে সেতুর 300 মিটার বৈদ্যুতিক কেবল। এতে ক্ষোভ জানিয়েছেন স্থানীয়রা। উদ্বোধনের পরদিনই মৌলানা ভাসানী সেতুতে ঘটে গেল ইলাহি কাণ্ড। বৈদ্যুতিক কেবল চুরি হওয়ায় রাতে জ্বলছে না আলোকবাতি। বৃহস্পতিবার রাতে প্রায় 310 মিটার বৈদ্যুতিক কেবল চুরির বিষয়টি প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এতে সেতুতে বিদ্যুৎ সংযোগ বন্ধ হয়ে গেছে। শুক্রবার সকালে এলজিইটি ও বিদ্যুৎ বিভাগের দায়িত্বরত কর্মকর্তারা সেতু এলাকা পরিদর্শন করেন। এ সময় হরিপুর প্রান্তের সংযোগ সড়কের দুপাশের 6টি ল্যাম্পপোস্টের ভূগর্ভস্থ বিদ্যুৎ লাইন কেটে চুরির বিষয়টি দেখতে পান। আমরা চেক করে দেখছি যে বাতি ঠিক আছে, তখন আমরা ওটা নিশ্চিত দেখি খুঁড়িয়ে দেখি যে তার নাই। এদিকে বৈদ্যুতিক কেবল চুরির খবর ছড়িয়ে পড়লে ক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা। সেতু পেলাম কিন্তু লাইট পেলাম না। এই সেতু থেকে যারা তারটা চুরি করছে তাদের যথাযোগ্য বিচার হওয়া দরকার। লাইট না থাকার কারণে খুব বিভ্রান্তি হচ্ছি আমরা। তো দ্রুত সম্ভব লাইনটা ক্লিয়ার করলে জনগণ একটু সুবিধা পাবে আর। নতুন কেবল ঢাকা থেকে এনে সংযোগ দেওয়ার পর আবার বিদ্যুৎ সচল করা হবে। পুলিশ বলছে তদন্ত করে জড়িতদের আনা হবে আইনের আওতায়। গত 20 আগস্ট গাইবান্ধা কুড়িগ্রামবাসীর দীর্ঘদিনের স্বপ্নের মৌলানা ভাসানী সেতু উদ্বোধন করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। এলজিইডির বাস্তবায়নে 1490 মিটার সেতু নির্মাণে ব্যয় হয় 925 কোটি টাকা। বিপ্লব ইসলাম, সময় সংবাদ, গাইবান্ধা। সারা দেশে কোনোভাবেই নিয়ন্ত্রণে আসছে না ডেঙ্গুর প্রকোপ, বরং থেমে থেমে বৃষ্টির প্রভাবে বাড়ছে এডিসের প্রজনন। এতে হাসপাতালে ভিড় বাড়ছে রোগীদের। কীটতত্ত্ববিদের মতে এডিস মশা নিয়ন্ত্রণে জনসচেতনতার বিকল্প নেই। বিস্তারিত শাহিন আলমের রিপোর্টে। শরতের আকাশে কখনো ঝলমলে রোদ, আবার কখনো মেঘের ঘনঘটা। অল্প বৃষ্টিতে রাস্তার ধারে বা ছাদের টবসহ বিভিন্ন স্থানে জমে যায় পানি, আর সেখানেই এডিস মশার লার্ভার উৎপত্তি। তাই বছরের এই সময়টিতে সারা দেশে পাল্লা দিয়ে বাড়ে ডেঙ্গুর প্রকোপ। রাজধানীর হাসপাতালগুলোতে চিকিৎসা নিচ্ছেন শত শত রোগী। তারা বলছেন জ্বরের সঙ্গে অনুভূত হচ্ছে প্রচন্ড ব্যথা, কারো কারো ফুলে যাচ্ছে শরীরের বিভিন্ন অংশ। মাথা ব্যথা ছিল, পেটের মধ্যে আপনার পীড়া দিত, ক্লান্তি, অবসাদ যেটা বলে ওইটা ছিলাম। আর ব্যথা মানে উঠতে না বইতে না। জ্বর হয়েছে তখন আমার হাত পাও কামড়াইতো, চাবাইতো, মানে ডায়াবেটিসটাও বেড়ে গেছিল, শরীরে জ্বালা পোড়া করছিল। স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু বিষয়ক প্রতিবেদন থেকে জানা যায় গত 8 মাসে প্রায় 27,000-এর বেশি ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন, যাদের মধ্যে বেশিরভাগই ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বাসিন্দা। এডিসের লার্ভা ধ্বংসে জনগণের সম্পৃক্ততা ও সচেতনতার বিকল্প নেই বলে মনে করেন কীটতত্ত্ববিদ। মানুষের সম্পৃক্ততা ছাড়া শুধুমাত্র সরকার একা এডিস মশা বা ডেঙ্গুকে নিয়ন্ত্রণ করতে পারবে না। আমাদের সকলের সম্মিলিত প্রয়াসই লাগবে। মৃত্যু ঝুঁকি কমাতে ডেঙ্গু আক্রান্ত শিশু ও বয়োজ্যেষ্ঠদের বিশেষ যত্ন নেওয়ার পরামর্শ চিকিৎসকের। শাহিন আলম, সময় সংবাদ, ঢাকা। দেখে নেব আজকের বাতাসের মানসূচক। বায়ুমান বিষয়ক সংস্থা আইকিউএর সূচক অনুযায়ী বাংলাদেশে এখনকার বাতাসের মান: ঢাকা বিভাগের বায়ুর মান 64, যা সন্তোষজনক। বাতাসের আর্দ্রতা 86%। চট্টগ্রাম বিভাগে বায়ুর মান 59, এটিও সন্তোষজনক। বাতাসের আর্দ্রতা 94।
রাজশাহী বিভাগে বায়ুমান ৭৪, যেটি সন্তোষজনক, বাতাসের আর্দ্রতা ৯৩। সিলেট বিভাগে বায়ুর মান ৫৫, এটিও সন্তোষজনক, বাতাসের আর্দ্রতা ৯৩%। খুলনা বিভাগে বায়ুর মান ৬৯, যা সন্তোষজনক, বাতাসের আর্দ্রতা ৯৩। বরিশাল বিভাগে বায়ুর মান ৬৬, এটিও সন্তোষজনক, বাতাসের আর্দ্রতা ৮৫। রংপুর বিভাগে বায়ুমান ৬৩, যেটি সন্তোষজনক, বাতাসের আর্দ্রতা ৯০। ময়মনসিংহ বিভাগের বায়ুর মান ৬২, এটিও সন্তোষজনক, বাতাসের আর্দ্রতা ৯২%। সারা দেশে বায়ুর মান সবচেয়ে ভালো সিলেটে ৫৫ আর সবচেয়ে খারাপ রাজশাহীতে ৭৪। সরকারি অর্থ অপচয়ের অভিযোগে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহেকে গ্রেফতার করা হয়েছে। বার্তা সংস্থা এএফপি জানিয়েছে ২০২৩ সালের সেপ্টেম্বরে লন্ডন সফরে গিয়েছিলেন রনিল বিক্রমাসিংহে ও তার স্ত্রী। সফরের সময় সরকারি তহবিলের অপব্যবহারের অভিযোগ ওঠায় বেশ কিছুদিন ধরে তাদের বিরুদ্ধে তদন্ত চলছিল। স্থানীয় সময় শুক্রবার সকালে বিক্রমাসিংহে নিজেই কলম্বোর আর্থিক অপরাধ তদন্ত বিভাগ সিআইডিতে আত্মপক্ষ সমর্থন করে বিবৃতি দিতে গিয়েছিলেন। সেখানেই তাকে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করা হয়। এক পর্যায়ে তাকে হেফাজতে নেয় আইনশৃঙ্খলা বাহিনী। এতক্ষণ দেখছিলেন দেশ বিদেশের খবর।